বর্তমান করোনা পরিস্থিতিতে মাইলস্টোন কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ এবং ভালো আছো। কোভিড-19 এই মহামারীকে ভয় না পেয়ে বরং সচেতনতা এবং সতর্কতা অবলম্বন করতে হবে। অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না, মাস্ক ব্যবহার করতে হবে, সামাজিক দূরত্ব মেনে চলতে হবে, অর্থাৎ স্বাস্থ্যবিধি সম্পূর্ণরূপে মেনে চলতে হবে। তবে আমরা এই মহামারী থেকে রক্ষা পাবো বলে আশা করা যায়। চলো পরে ফিরে যাই। আজকের আলোচনার বিষয় আদর্শ গ্যাস অধ্যায়ের গাণিতিক সমস্যাবলী। প্রিয় শিক্ষার্থী, এ পর্যায়ে আমরা আদর্শ গ্যাসের গাণিতিক সমস্যা সমাধানের জন্য কিছু বিষয় সম্পর্কে জেনে নেই। প্রথমত, সম্পৃক্ত এবং অসম্পৃক্ত অবস্থা বলতে কি বুঝি। তোমরা লক্ষ্য করে থাকবে যে একটি গ্লাসে যখন আমরা পানি দ্বারা পরিপূর্ণ করে দেব, এমন অবস্থায় পরিপূর্ণ করব যে আরেকটু পানি ঢেলে দিলে সেই পানিটা উপচে পড়ে যায়, তখন আমরা সেটিকে সম্পৃক্ত অবস্থা বলি। অর্থাৎ গ্লাসটি যে পরিমাণ পানি ধারণ করার ক্ষমতা রয়েছে সেই পরিমাণ পানি দ্বারা পূর্ণ করা আছে, এর বেশি পানি সে ধারণ করতে পারবে না। পরবর্তীতে আমরা যদি গ্লাসটি পানি দ্বারা পরিপূর্ণ না থাকে, সেটি যদি অর্ধেক পূর্ণ থাকে, তাহলে এটিকে আমরা অসম্পৃক্ত অবস্থা বলবো। তেমনিভাবে কোনো আবদ্ধ স্থান বা জলীয় বাষ্প ধারণ করার নির্দিষ্ট একটি পরিমাণ রয়েছে। যদি সেখানে নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প দ্বারা পূর্ণ থাকে, তাহলে আমরা ওই আবদ্ধ স্থানকে জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত অবস্থা বলবো। সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ বলতে কি বুঝি। নির্দিষ্ট তাপমাত্রায় কোনো আবদ্ধ স্থান সর্বাধিক যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে, যদি ওই আবদ্ধ স্থানে ওই পরিমাণ জলীয় বাষ্প থাকে, তাহলে তাকে আমরা সম্পৃক্ত জলীয় বাষ্প বলি। এই সম্পৃক্ত জলীয় বাষ্প যে চাপ প্রয়োগ করে তাকে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ বলে। তদ্রূপ নির্দিষ্ট তাপমাত্রায় কোনো আবদ্ধ স্থান যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে, ওই পরিমাণ জলীয় বাষ্প যদি না থাকে, তাহলে তাকে আমরা অসম্পৃক্ত জলীয় বাষ্প বলি। এই অসম্পৃক্ত জলীয় বাষ্প যে চাপ প্রয়োগ করবে তাকে আমরা অসম্পৃক্ত জলীয় বাষ্প চাপ বলবো। এরপর আমরা শিশিরাঙ্ক বলতে কি বুঝি। মূলত শিশিরাঙ্ক হচ্ছে একটি তাপমাত্রা, যে তাপমাত্রায় কোনো আবদ্ধ স্থান জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় তাকে আমরা শিশিরাঙ্ক বলবো। কোন স্থানে শিশিরাঙ্ক 15 ডিগ্রি সেলসিয়াস বলতে এটি বোঝায় যে ওই আবদ্ধ স্থানটি 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়। আপেক্ষিক আর্দ্রতা বলতে আমরা কি বুঝি। আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় একটি নির্দিষ্ট স্থানের জলীয় বাষ্পের ভর এবং ওই তাপমাত্রায় ওই স্থানের বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের ভরের অনুপাতকে বলা হয় আপেক্ষিক আর্দ্রতা। যদিও আপেক্ষিক আর্দ্রতা দুটি ভরের অনুপাত, কিন্তু গাণিতিকভাবে আমরা দেখাতে পারি যে আপেক্ষিক আর্দ্রতা R = f ডিভাইডেড F ইন্টু 100%। এখানে f হচ্ছে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ এবং F হচ্ছে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ। আবার শুষ্ক এবং সিক্ত বাল্ব হাইগ্রোমিটারের ক্ষেত্রে আমরা জানি θ = θ1 - g ইন্টু θ1 - θ2, যেখানে θ হচ্ছে শিশিরাঙ্ক, θ1 হচ্ছে শুষ্ক বাল্বের পাঠ এবং θ2 হচ্ছে সিক্ত বাল্বের পাঠ। আমরা এরপর যে বয়েলের সূত্র সম্পর্কে আলোচনা করি। বয়েলের সূত্র যেটি বলা হয়েছে এরকম যে তাপমাত্রা স্থির থাকলে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতিক, অর্থাৎ V is proportional 1/P। এখান থেকে আমরা যেটি পাবো সেটি হচ্ছে PV সমান কনস্ট্যান্ট অর V1 P1 সমান V2 P2। চার্লসের সূত্র থেকে যে অনুসিদ্ধান্তটি পাওয়া যায় তা হচ্ছে এরকম: চাপ স্থির থাকলে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক,
অর্থাৎ V ইজ প্রপোর্শনাল T। এখান থেকে আমরা লিখতে পারি V1/T1 সমান V2/T2 সমান কনস্ট্যান্ট। এবং বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র থেকে আমরা যেটি পাবো P1V1/T1 সমান P2V2 ডিভাইডেড T। গড়মুক্ত পথ বলতে আমরা কি বুঝি? গ্যাসীয় অণুর পরপর দুটি ধাক্কার মধ্যবর্তী দূরত্বকে গড়মুক্ত পথ বলে। আমরা জানি গ্যাসের অণুগুলো একে অপরের সাথে ইতস্ততভাবে ধাক্কা লাগে। তো এখানে গড়মুক্ত পথ ল্যামডা যদি হয় তাহলে আমরা লিখব ল্যামডা সমান 1/n/σ², যেটি ক্লসিয়াসের সূত্র অনুসারে আমরা পেয়ে থাকি, এবং ল্যামডা সমান 1/√2n/σ², যেটি ম্যাক্সওয়েলের সূত্র অনুসারে পাওয়া যায়। এখানে n হচ্ছে একক আয়তনে অণুর সংখ্যা এবং সিগমা হচ্ছে অণুর ব্যাস। এরপর যে আমরা শিখব গড় বর্গবেগের বর্গমূল বা মূল গড় বর্গবেগ বলতে আমরা কি বুঝি। কোন গ্যাসের সকল অণুর বেগের বর্গের গড় মানের বর্গমূলকে মূল গড় বর্গবেগ বলে। এই মূল গড় বর্গবেগকে আমরা CRMS দ্বারা প্রকাশ করে থাকি, অর্থাৎ CRMS সমান √3p/ρ সমান √3RT ডিভাইডেড ক্যাপিটাল M সমান √3kT/m। এখানে P হচ্ছে চাপ, ρ হচ্ছে ঘনত্ব, M হচ্ছে গ্যাসের আণবিক ভর এবং m হচ্ছে গ্যাসের ভর। প্রিয় শিক্ষার্থী, এই পর্যায়ে আমরা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করি। এখানে প্রথম যে ম্যাথটি বলা হয়েছে সেখানে বলা হয়েছে কোনো একদিন সিক্ত ও শুষ্ক বাল্ব আর্দ্রতা মাপক যন্ত্রে শুষ্ক বাল্ব থার্মোমিটারের পাঠ 30 ডিগ্রি সেলসিয়াস এবং সিক্ত বাল্ব থার্মোমিটারের পাঠ 28 ডিগ্রি সেলসিয়াস। ওই দিনের আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করো। 26 ডিগ্রি সেলসিয়াস, 28 ডিগ্রি সেলসিয়াস এবং 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ যথাক্রমে 25.25, 28.45 এবং 31.85 মিলিমিটার পারদ-চাপ। আমরা এই অঙ্কটি সলভ করার জন্য প্রথমে যে কাজটি করব সেটি হচ্ছে শিশিরাঙ্ক বের করে নেব। এখানে শুষ্ক বাল্ব থার্মোমিটারের পাঠ হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সিক্ত বাল্ব পাঠ হচ্ছে 28 ডিগ্রি সেলসিয়াস। গ্লেসের উৎপাদক যেটি বলা ছিল যে 1.65, শিশিরাঙ্ক বের করব। তাহলে শিশিরাঙ্কের যে সংজ্ঞা অনুসারে আমরা যে সূত্রটি পাই সেটা হচ্ছে থিটা সমান θ1 মাইনাস g ইনটু θ1 মাইনাস θ2। প্রয়োজনীয় মানগুলো বসিয়ে দেই। θ1 হচ্ছে 30 ডিগ্রি, তারপর এখানে যে g রয়েছে সেই g এর মানটি হচ্ছে 1.65 ইনটু 30 মাইনাস 28। ক্যালকুলেশনের মাধ্যমে আমরা শিশিরাঙ্কের মানটি পাবো 26.7 ডিগ্রি সেলসিয়াস। এখন আমরা আপেক্ষিক আর্দ্রতা বের করতে চাই। তাহলে আপেক্ষিক আর্দ্রতা বের করার জন্য আমাদের প্রয়োজন হবে শিশিরাঙ্কের যে বাষ্পচাপ সেটি বের করা। শিশিরাঙ্কের মানটি ছিল 26.7, বাট 26.7 এর জন্য বাষ্পচাপের মান দেওয়া নেই। তাহলে আমরা যেটি করতে পারি 28 মাইনাস 26 ডিগ্রি সেলসিয়াস বা 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনে বাষ্পচাপের পরিবর্তন এটি আমরা লিখব 28.45 মাইনাস 25.25 মিলিমিটার পারদ-চাপ। ক্যালকুলেশন করলে এই মানটি দাঁড়াবে 3.20 মিলিমিটার পারদ-চাপ। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনে বাষ্পচাপের পরিবর্তন সেটি হবে 3.20 ডিভাইডেড 2 মিলিমিটার HGP। আমাদের প্রয়োজন হচ্ছে 0.7 এর জন্য বের করা। 0.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনে বাষ্পচাপের পরিবর্তন 3.20 ইনটু 0.7 ডিভাইডেড 2। এখানে যে মানটি আসবে 0.7 এর জন্য বাষ্পচাপের পরিবর্তন তা হচ্ছে 1.12 মিলিমিটার HGP। সুতরাং 26.7 ডিগ্রি সেলসিয়াস তথা শিশিরাঙ্কে
শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ, জলীয় বাষ্পচাপ স্মল এফ যেটি হবে 26 এর জন্য যে মানটি আমরা জানি 25.25 প্লাস 0.7 এর জন্য যে মানটি আমরা বের করেছি অর্থাৎ 1.12, এই দুটির যোগফলের সমান এবং এর মান পাবো 26.37 মিলিমিটার পারদ। আমরা শিশিরাঙ্ক তাপমাত্রায় বায়ুর বাষ্পচাপ বের করেছি এবং আমাদের বায়ুর তাপমাত্রা দেওয়া ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ প্রশ্নে উল্লেখ করা আছে। সো আমরা এই দুটি বাষ্পচাপের অনুপাত যদি আমরা কাউন্ট করি তাহলে আমরা অতি সহজে আপেক্ষিক আর্দ্রতার মানটি বের করতে পারব। অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতা বের করার জন্য আমাদের পরবর্তী যে মানটি 30 ডিগ্রি সেলসিয়াস তথা বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ যেটা ক্যাপিটাল এফ হবে তার মানটিও প্রশ্নে স্পষ্ট দেওয়া আছে 31.85 মিলিমিটার পারদ চাপ। সুতরাং আপেক্ষিক আর্দ্রতা যদি আর হয় তাহলে আর সমান স্মল এফ বাই ক্যাপিটাল এফ ইনটু 100%। তাহলে এখানে আমরা মানটি বসিয়ে দেই। স্মল এফ এর মানটি যেটি আমরা বের করেছি 26.37 আর ক্যাপিটাল এফ এর মানটি হচ্ছে 31.85 ইনটু 100%। এখানে ক্যালকুলেশন করলে মানটি দাঁড়াবে 82.79%। আপেক্ষিক আর্দ্রতা 70% এর উপরে হলে কিন্তু অস্বস্তি বোধ হবে, কাজে আমরা এটাও বলতে পারি যে এই স্থানের অস্বস্তি বোধটা বেশি হবে। এর পর্যায়ে আমি তোমাদের সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ বের করার শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ বের করার আরেকটি নিয়ম সম্পর্কে একটু বলবো, যেটি শিশিরাঙ্কর মানটা ছিল 26.7 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রায় তথা শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ এটিকে আমরা যদি শর্ট টার্মে করতে চাই তাহলে এভাবে লিখতে পারি F সমান 26 এর জন্য যে পার্টটি রয়েছে সেটি আমরা প্রথমে ইনপুট করি 25.25, পরবর্তীতে 0.7 এর জন্য যে মানটি আমরা বের করেছিলাম ঐকিক নিয়মে সেটিকে আমরা এইভাবে লিখতে পারি 28 এর জন্য ছিল 28.45, 6 এর জন্য ছিল 25.25। তাহলে এটি 2 ডিগ্রি সেলসিয়াস পার্থক্যের জন্য 2 দ্বারা ভাগ করলে হবে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পার্থক্যের জন্য জলীয় বাষ্পচাপ, এবং আমাদের প্রয়োজন হচ্ছে 0.7 এর জন্য জলীয় বাষ্পচাপ মান বের করা। তাহলে টোটাল ক্যালকুলেশন করলে এখানে ওই মানটি দাঁড়াবে 26.37 মিলিমিটার পারদ চাপ। আমরা সংক্ষিপ্ত নিয়মে এইভাবে ঐকিক নিয়ম ছাড়া শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ অথবা বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপের মানটি বের করতে পারি। আমরা সেকেন্ড যে অঙ্কটি দেখতে পাচ্ছি এখানে বলা আছে 18 গ্রাম হিলিয়াম গ্যাসপূর্ণ একটি বেলুনের আয়তন 0.10 মিটার কিউব। বেলুনের ভিতরে গ্যাসের চাপ 1.2 × 10⁵ নিউটন পার মিটার স্কয়ার। বেলুনের ভিতরে গ্যাসের তাপমাত্রা নির্ণয় করো। তাহলে যে ডাটাগুলো দেওয়া আছে আমরা সেগুলো যদি এখানে লিখি তাহলে আমরা পাবো যে হিলিয়াম গ্যাসের ভর, যে ভরটি আমরা স্মল m দিয়ে প্রকাশ করব সেটি হচ্ছে 18 গ্রাম। আণবিক ভর, হিলিয়ামের আণবিক ভর এর মান হচ্ছে ক্যাপিটাল M 2 গ্রাম। হিলিয়ামের যে আণবিক ভর, সরি বন্ধুরা এখানে হবে হিলিয়ামের আণবিক ভর 4 গ্রাম।
এবং দেওয়া আছে বেলুনের আয়তন তথা গ্যাসের আয়তন। গ্যাসের আয়তন তথা বেলুনের আয়তন V সমান 0.10 মিটার কিউব। বেলুনের ভিতরে গ্যাসের চাপ, এই চাপের মানটি দেওয়া আছে P সমান 1.2 into 10 to the power 5 নিউটন পার মিটার স্কয়ার। আমাদের বের করতে বলা হয়েছে তাপমাত্রা নির্ণয় করো। ভিতরে তাপমাত্রা T সমান ওয়াট। আমরা গ্যাসের যে সূত্র আছে সেখান থেকে আমরা জানি যে PV সমান nRT, যেখানে R কে বলা হয় মোলার গ্যাস দুর্বক। তো মোলার গ্যাস দুর্বক R এর মানটি 8.31 জুল পার মোল পার কেলভিন। এটিও আমরা লিখে নিলাম। আমাদের তাপমাত্রা দরকার, আমরা লিখব PV সমান n হচ্ছে এখানে মোল সংখ্যা। মোল সংখ্যাকে ভাঙলে আমরা লিখতে পারি ছোট m ডিভাইডেড বড় m, অর্থাৎ গ্যাসের ভর ডিভাইডেড আণবিক ভর RT। এখান থেকে তাপমাত্রা T সমান m আর নিচে চলে যাবে, উপরে PVM। PVM রাশিটি উপরে আসবে। আমরা মানগুলো বসিয়ে দেই। P চাপ, যার মান হচ্ছে 1.2 into 10 to the power 5। V আয়তন, আয়তনের মানটি আমরা পূর্বে উল্লেখ করেছি 0.10 এবং আণবিক ভর হচ্ছে 4। গ্যাসের ভর 18 এবং মোলার গ্যাস দুর্বক R এর মানটি হচ্ছে 8.31। প্রয়োজনীয় ক্যালকুলেশন করলে আমরা তাপমাত্রার যে মানটি পাবো সেটা হচ্ছে 320.9 কেলভিন তথা 320.9 কেলভিন। তো এটি হচ্ছে বেলুনের ভিতরে গ্যাসের তাপমাত্রা। আমরা তৃতীয় যে অঙ্কটি সেখানে একটু লক্ষ্য করি। এখানে বলা হয়েছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং 2 into 10 to the power 5 প্যাসকেল চাপে কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন 100 সেন্টিমিটার কিউব। 54 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 4 into 10 to the power 5 প্যাসকেল চাপে এর আয়তন কত হবে? তো আমরা প্রথমে ডাটাগুলো এন্ট্রি করে নিচ্ছি। প্রথম তাপমাত্রা দেওয়া আছে প্রাথমিক তাপমাত্রা। প্রাথমিক তাপমাত্রা যার মান দেওয়া আছে T1 সমান 27 ডিগ্রি সেলসিয়াস, এটা হবে 30 কেলভিন। আমরা কেলভিন এককে কনভার্ট করলে 30 কেলভিন হবে। পরবর্তীতে চাপের মান দেওয়া আছে প্রাথমিক চাপ। প্রাথমিক চাপ P1 এর মান দেওয়া আছে 2 into 10 to the power 5 প্যাসকেল এবং আয়তন, প্রাথমিক আয়তন V1 সমান 100 সেন্টিমিটার কিউব। তো সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউব করতে হলে আমাদের 10 to the power -6 দ্বারা গুণন করতে হবে। চূড়ান্ত তাপমাত্রা T2 যার মান হচ্ছে 54 ডিগ্রি সেলসিয়াস এবং এটাকে কেলভিনে কনভার্ট করলে আমরা যেটি পাবো সেটি হচ্ছে 3 to 7 কেলভিন। চাপ, চূড়ান্ত চাপের মান বলা আছে P2, তার মান বলা আছে এখানে 4 into 10 to the power 5 প্যাসকেল। আয়তন, চূড়ান্ত আয়তন V2 সমান ওয়াট। আমরা বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র থেকে যেটি জানি সেটি হচ্ছে এরকম যে P1
V1 ডিভাইডেড T1 সমান P2 V2 ডিভাইডেড T2। এখন যেহেতু আমাদের আয়তন বের করতে হবে, তাহলে আমরা লিখব V2 সমান, নিচে চলে আসবে P2 T1, উপরে P1 V1 T2। আমরা মানগুলো বসিয়ে দিই। P1 2 into 10 to the power 5, V1 100 into 10 to the power minus 6, T2 3 to 7, P2 4 into 10 to the power 5, T1 যার মানটা আমরা আগে পেয়েছি 300 কেলভিন। তো প্রয়োজনীয় ক্যালকুলেশন করে আমরা এর যে মানটি বের করব, চূড়ান্ত আয়তন সেটি পাওয়া যাবে 27.25 into 10 to the power minus 6 মিটার কিউব। অর্থাৎ চূড়ান্ত যে চাপ হবে সেই গ্যাসের চাপের মান হবে 27.25 into 10 to the power minus 6 মিটার কিউব। আমরা পরবর্তীতে চতুর্থ অঙ্কে চলে যাচ্ছি। এখানে বলা হয়েছে কোন হ্রদের তলদেশ হতে পানির উপরিতলে আসায় একটি বায়ু বুদবুদের ব্যাস দ্বিগুণ হলে এর গভীরতা কত? হ্রদের উষ্ণতা ধ্রুব ধরা হয়েছে। আমরা এই ক্ষেত্রে মনে রাখবো যে বায়ু বুদবুদটি তলদেশ থেকে উপরিতলে উঠে আসছে। তো ঘটনা যেখানে শুরু হয় সেখানে চাপ, আয়তন এবং তাপমাত্রাকে আমরা প্রাথমিক তাপমাত্রা, প্রাথমিক চাপ, প্রাথমিক আয়তন হিসেবে কাউন্ট করে নিতে পারি। যদি এমন হতো যে হ্রদের উপরিতল থেকে একটি বেলুনকে টেনে আমি নিচে নিয়ে যাচ্ছি, তাহলে এখানে ঘটনাটা শুরু হচ্ছে উপরিতলে। সেক্ষেত্রে আমরা উপরিতলের যেই চাপ, আয়তন, তাপমাত্রা সেগুলোকে প্রাথমিক চাপ, প্রাথমিক আয়তন, প্রাথমিক তাপমাত্রা তথা P1 V1 T1 দ্বারা সূচিত করলে আমাদের জন্য অঙ্কগুলো বুঝতে সুবিধা হয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে হ্রদের তলদেশ হতে একটি বুদবুদ উপরে উঠে আসছে, অর্থাৎ তলদেশে ঘটনাটা হচ্ছে প্রাথমিক যে ঘটনাটা, সেখানে আমরা আয়তন, চাপ এবং তাপমাত্রা P1 V1 T1 দ্বারা সূচিত করতে পারি। এখানে আরেকটা বিষয় উল্লেখযোগ্য, সেটা হলো যে বুদবুদের ব্যাস দ্বিগুণ করা হয়েছে, অর্থাৎ তলদেশে ব্যাস যা ছিল শীর্ষদেশে আসার পর তার ব্যাসটি দ্বিগুণ হয়ে যায়। এখানে আয়তন উল্লেখ করা নেই, তবে আয়তনের সাথে ব্যাসের একটা সম্পর্ক আছে, সেটি হচ্ছে বুদবুদের আয়তন ব্যাস বা ব্যাসার্ধের ঘনফলের সমানুপাতিক। তাহলে আমরা উত্তরের প্রথমেই যে বিষয়টি উল্লেখ করব সেটি হলো আমরা জানি বুদবুদের আয়তন এর ব্যাস বা ব্যাসার্ধের ঘনফলের সমানুপাতিক। এই কথাটি আমাদের লিখতে হবে। অতএব ব্যাস দ্বিগুণ হয়েছে, ব্যাস 2 গুণ হলে আয়তন 2 কিউব বা 8 গুণ হবে। এটি আমরা এভাবে লিখব, যদি বলা থাকতো যে বুদবুদের ব্যাস 3 গুণ হয়ে যায়, তাহলে আমরা আয়তনকে আমরা 3 কিউব তথা 27 গুণ আয়তন আমরা লাভ করব। আমাদের ডাটা হিসাবে আমরা বসাবো প্রাথমিক আয়তন V1 সমান V ধরে নিচ্ছি, তাহলে যে চূড়ান্ত আয়তনটা পাবো, চূড়ান্ত আয়তন V2 সেটি 8 গুণ হবে, তার মানে এখানে আমরা লিখব 8V। বুদবুদের চূড়ান্ত আয়তনটি হবে 8V। এরপর হ্রদের তলদেশে
চাপ হ্রদের তলদেশে বুদবুদের উপর চাপ, সেটিকে আমরা P1 ধরে নিলাম। এই P1 এর একটি ব্যাখ্যাটা পরে করে দিচ্ছি। আর হ্রদের শীর্ষ দেশে যে চাপ, সে চাপ P2 এর মান কত হবে? শীর্ষ দেশের চাপটি মূলত বায়ুমণ্ডলীয় চাপ, যার মানটা আমরা সবাই জানি 1.013 × 10⁵ প্যাসকেল। ওকে, তা আমাদের বের করতে হবে হ্রদের গভীরতা। হ্রদের গভীরতা H সমান ওয়াট। এখানে বন্ধুরা একটি জিনিস লক্ষণীয়, যে একটি হ্রদ, এই হ্রদের তলদেশে যদি বায়ু বুদবুদ থাকে, তাহলে বায়ু বুদবুদের উপর যে চাপ, এই চাপটা কিন্তু দুইটা চাপের সমষ্টির সমান। প্রথম হলো বুদবুদের উপর যে পানির স্তর আছে বা তরল আছে, ওই তরল একটা চাপ দিবে, যেটি হচ্ছে H⍴G। আর তরলের উপরে বায়ু স্তর আছে, বায়ু স্তর একটি চাপ দিবে, বায়ুমণ্ডলের চাপ, সেটি তো আমরা প্রশ্নের মধ্যে লিখিয়ে দিয়েছি ডাটাতে, সেটি হচ্ছে P2। তাহলে আমরা P1 যেটি তলদেশের চাপ, সেটিকে আমরা বলবো H⍴G + P2। তো আমরা বিষয়টিকে এভাবে লিখব। এখন P1 যেটি তলদেশের চাপ, সেটি লিখব P1 + H⍴G, বায়ুমণ্ডলের চাপ প্লাস H গভীরতায় তরলের চাপ। আবার আমরা বয়েলের সূত্র অনুসারে যেটি আমরা জানি, সেটি হচ্ছে P1 V1 সমান P2 V2। আমরা যদি মান বসাই, তাহলে P1 এর জায়গায় আমরা লিখব অবশ্যই P1, এখানে P2 হবে, একটু মিস্টেক হয়ে গেছে, এই জায়গায় P1 সমান P2 + H⍴G, কারণ P2টা ছিল শীর্ষ দেশে বায়ুমণ্ডলের চাপ, আর H⍴G ছিল তরলের চাপ। তাহলে P1 সমান P2 + H⍴G এই ক্ষেত্রে। তো যেটি লেখা যায়, P1 এর পরিবর্তে P2 + H⍴G। V1 হচ্ছে V, আর P2 থাকলো, V2 এর জায়গায় আমরা বসাবো 8V। VV ক্যান্সেল, আমাদের এখানে থাকবে P2 + H⍴G সমান 8P2, और H⍴G সমান 7P2, और H সমান 7P2/ρg। মানটি বসিয়ে দেই, 7 × 1.013 × 10⁵। রো এর মান হচ্ছে 1000, পানির ঘনত্ব 9.8 হচ্ছে অভিকর্ষ স্তরের মান। এখানে যদি মানটি বসানো হয়, তাহলে যে রেজাল্টটি পাবো, সেটি হচ্ছে 72.35 মিটার। অর্থাৎ বুদবুদের ব্যাস যদি দ্বিগুণ হয়, তাহলে হ্রদের গভীরতা হবে 72.35 মিটার। আমরা এ পর্যায়ে পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। এখানে বলা হয়েছে 10 লিটার প্রসারণ ক্ষমতা সম্পূর্ণ একটি 7 লিটার আয়তনের বেলুনকে একটি হ্রদের শীর্ষদেশ হতে তলদেশে নিলে আয়তন অর্ধেক হয়ে যায়। তলদেশে নেয়ার পর বেলুনটিতে আরো 1 লিটার আয়তন বৃদ্ধি করে শীর্ষদেশে আনা হলো। প্রশ্ন গ, হ্রদের গভীরতা নির্ণয় করো, এবং প্রশ্ন ঘ, বেলুনটিতে অক্ষত অবস্থায় শীর্ষদেশে পৌঁছাবে কিনা, এটি জানতে চাওয়া হয়েছে। তো প্রথমত যে প্রশ্নটি রয়েছে, হ্রদের গভীরতা নির্ণয় করো, এর আলোচনা পূর্বেই আমরা করেছি। আমরা এটি খুব সহজে বের করতে পারি। ধরি হ্রদের গভীরতা সমান H মিটার, এটা আমরা ধরে নিচ্ছি।
হ্রদের গভীরতা h মিটার ধরে নিচ্ছি। তো ঘটনাটি শুরু হচ্ছে হ্রদের উপরিতলে। তাহলে শীর্ষ দেশে আয়তন অর্থাৎ বেলুনের আয়তন আমরা V1 সমান সমান 7 লিটার লিখব, যেটা প্রশ্নে দেয়া আছে। তলদেশে আয়তন V2, আয়তনটি অর্ধেক হয়ে যায় যেটি স্পষ্ট উল্লেখ করা আছে, তাহলে 7/2 লিটার সমান 3.5 লিটার। চাপ, শীর্ষ দেশে চাপ P1 এর মান, এটা স্বাভাবিক বায়ুমণ্ডলের চাপের সমান হবে 1.013 × 10⁵ প্যাসকেল। তলদেশে যে চাপ, সেই চাপটি হবে P2 সমান তরলের চাপ প্লাস বায়ুমণ্ডলের চাপ, অর্থাৎ P1 প্লাস H/g। ওকে, আমরা বয়েলের সূত্রানুসারে যেটি পাই, P1 V1 সমান P2 V2। P1 এর জায়গায় P1 লিখে দিলাম, V1 7, P2 পরিবর্তে আমরা লিখব P1 প্লাস H/g, আর V2 হচ্ছে 3.5 লিটার। পরবর্তীতে আমরা যেটি করতে পারি যে V1 7 লিটার ঠিক আছে, V2 এর মান 3.5 লিটার লেখা আছে। তো আমরা P1 × 7/3.5 এটি এভাবেও লেখা যায়, সমান সমান P1 প্লাস H/g। ডান পাশের যে 3.5 লিটার আছে সেটাকে আমরা বাম পাশে নিয়ে আসলাম। और 2P1 সমান সমান P1 প্লাস H/g। এখান থেকে আমরা পাবো P1 সমান সমান H/g और H সমান সমান P1/ρg। P1 এর মানটি আমরা বসিয়ে দিই 1.013 × 10⁵, পানি ঘনত্ব 1000, 9.8। ক্যালকুলেশন করলে যে মানটি দাঁড়াবে সেটি হচ্ছে 10.33 মিটার। অর্থাৎ বেলুনটিকে যদি আমরা হ্রদের গভীরে নিয়ে যাই আর তার আয়তন যদি অর্ধেক হয়ে যায়, তাহলে হ্রদটির গভীরতা থাকবে 10.33 মিটার। এ পর্যায়ে আমরা পরবর্তী যে প্রশ্ন, বেলুনটি অক্ষতাবস্থায় শীর্ষ দেশে পৌঁছাবে কিনা যদি তলদেশে বেলুনটিতে আরো 1 লিটার আয়তন ভরা হয়, সেটি আমরা প্রমাণ করতে চাই। আমাদের এটি প্রমাণ করতে হলে প্রথমে যেটি মনে রাখতে হবে তা হলো বেলুনটির সর্বাধিক প্রসারণ ক্ষমতা 10 লিটার। তলদেশ থেকে শীর্ষ দেশে আসার পূর্বেই যদি বেলুনটির আয়তন 10 লিটারের বেশি হয়ে যায়, তাহলে বেলুনটি শীর্ষ দেশে আসার আগেই ফেটে যাবে। তো অঙ্কটিকে আমরা এভাবে সাজাতে পারি, ঘ করার জন্য তলদেশে থাকা অবস্থায় 1 লিটার আয়তন বাড়ালে আয়তন দাঁড়ায় V সমান সমান তলদেশে তার আয়তন ছিল 3.5 লিটার, আরো 1 লিটার আমি বাড়িয়ে দিচ্ছি, তার মানে হবে 4.5 লিটার। তলদেশে বেলুনটির আয়তন দাঁড়াবে 4.5 লিটার। তো আমি যে বিষয়টা বের করতে চাচ্ছি সেটা হচ্ছে শীর্ষ দেশে যখন বেলুনটি পৌঁছাবে তখন তার আয়তন কত। তাহলে আমরা পূর্বের মতো ধরে নিচ্ছি, ধরি শীর্ষ দেশে বেলুনটির আয়তন হবে
আয়তন হবে V2। তলদেশে যেহেতু আয়তন V1, তাহলে শিশু দেশে আয়তন হবে V2। আবার এখানে যেহেতু ঘটনাটি শুরু হচ্ছে তলদেশ থেকে, কাজে আমরা তলদেশেই V1, P1, T1 এগুলো ধরে নিব। এখানে পূর্বের মতোই তলদেশে চাপ, সেই চাপটি যদি হয় P1, সেই P1 কে আমরা লিখব P2 প্লাস H rho g, যেখানে P2 হচ্ছে শীর্ষ দেশের চাপ নির্দেশ করবে। তো আমরা V1 যে আয়তন সেটি পেয়ে গিয়েছি। P1 এর পরিবর্তে আমরা যেটি লিখব সেটিও আমরা জেনে গিয়েছি। তো আমরা বয়লের সূত্র অনুসারে লিখব আগের মতোই P1 V1 সমান P2 V2। এখানে P1 এর পরিবর্তে হবে P2 প্লাস H rho g ইন্টু V1, যার মান হচ্ছে 4.5। P2 জায়গায় রেখে দিলাম, আর V2 আমাদের বের করতে হবে। সো আমরা V2 সমান লিখব, নিচে আসবে P2, উপরে হবে P2 ইন্টু H rho g ইন্টু 4.5 और P2 এর মান যেটি আমরা জানি 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার 5, এটি শিশু দেশের চাপ নির্দেশ করে। P2 যেটি শিশু দেশের চাপ নির্দেশ করে 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল। তাহলে 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার 5 প্লাস, এখানে প্লাস হবে প্লাস H rho g। H এর মানটি আমরা এর আগে পেয়েছি 10.33, রো এর মান হচ্ছে 1000, g এর মান হচ্ছে 9.8, আর এর সাথে গুণ হবে 4.5। প্রয়োজনীয় ক্যালকুলেশন করলে এই আয়তনটির মান দাঁড়াবে 8.997 লিটার, যা কিনা 10 লিটারের থেকে কম। সুতরাং আমরা নির্দ্বিধায় বলতে পারি যে বেলুনটিকে যদি আমরা তলদেশ থেকে শীর্ষ দেশে আনি, তাহলে তার আয়তন 8.997 লিটার, যা 10 লিটার থেকে কম। এই কারণে বেলুনটি অক্ষত অবস্থায় শীর্ষ দেশে এসে পৌঁছে যাবে। প্রিয় শিক্ষার্থী, আমাদের নেক্সট অঙ্কটি হচ্ছে এরকম: কোনো গ্যাসের প্রতি ঘন সেন্টিমিটারে অণুর সংখ্যা 2.79 ইন্টু 10 টু দি পাওয়ার 25 এবং অণুর ব্যাস 7.2 ইন্টু 10 টু দি পাওয়ার -10 মিটার হলে ওই গ্যাসের গড় মুক্ত পথ নির্ণয় করো। আমরা এখানে যে ডাটাগুলো রয়েছে সেগুলো যদি সাজাই, তাহলে আমরা প্রথমে লিখব প্রতি ঘন সেন্টিমিটারে অণুর সংখ্যা n সমান সমান 2.79 ইন্টু 10 টু দি পাওয়ার 25 পার সেন্টিমিটার কিউব। 2.79 ইন্টু 10 টু দি পাওয়ার 25 পার সেন্টিমিটার কিউব থেকে পার মিটার কিউব করতে হবে। সেক্ষেত্রে আমাদের 10 টু দি পাওয়ার 6 দ্বারা গুণন করতে হবে, তাহলে পার মিটার কিউব হবে। এখানে মানটি হবে 2.79 ইন্টু 10 টু দি পাওয়ার 31 মিটার কিউব। অণুর ব্যাস, এই ব্যাসের মানটি দেওয়া আছে সিগমা সমান সমান 7.2 ইন্টু 10 টু দি পাওয়ার -10 মিটার। ওই গ্যাসের গড় মুক্ত পথ কত? তাহলে গড় মুক্ত পথ সিগমা, গড় মুক্ত পথ ল্যামডা সমান পয়। তো গড় মুক্ত পথের একাধিক সূত্র আছে, আমরা এখানে ম্যাক্সওয়েলের সূত্রটি ব্যবহার করতে পারি। ম্যাক্সওয়েলের সূত্রানুসারে আমরা গড় মুক্ত পথের সমীকরণটি পাই ল্যামডা সমান 1/√2 n পাই সিগমা স্কয়ার। মানগুলো বসিয়ে দেই।
√2 একক আয়তন অনুসংখ্যা যেটি হলো 2.79 ইন্টু 10⁻31, পায়ের মান হচ্ছে 3.1416 এবং এখানে জায়গা হচ্ছে না, আমরা নিচে লিখে ফেলি। সিগমার মানটি 7.2 ইন্টু 10⁻⁻10 এর উপর হোল স্কয়ার হবে। তো সম্পূর্ণ ক্যালকুলেশনটি করার পর যে মানটি আমরা পাবো 4.88 ইন্টু 10⁻⁻40 মিটার। তো এটি হচ্ছে গড় মুক্ত পথের মান। তো বন্ধুরা, তোমরা এভাবে করে আদর্শ গ্যাস অধ্যায় হতে অঙ্কগুলো যদি প্র্যাকটিস করো এবং সাথে সৃজনশীলের জন্য টেস্ট পেপার ফলো করো, তাহলে অবশ্যই এই অধ্যায়টি তোমরা সঠিকভাবে আয়ত্ত করতে পারবে।